নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। বামফ্রন্ট আমলের একেবারে শেষ বেলায় একটা স্লোগান খুব বিজ্ঞাপনে ব্যবহৃত হতো, আমার সরকার আমার পাশে। অনেকে বলছেন এই সময় সেটাকে একটু পাল্টে করা যায় যে আমার সরকার শাসকের পাশে। আর এই বার্তা কি ক্রমশ তৃণমূল স্তর অব্দি ছড়িয়ে গেছে? যদি তা নাই হয় তাহলে আজকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরপর যে ঘটনাগুলো ঘটলো, কখনো বেলঘরিয়া, কখনো গার্ডেন রিচ, কখনো মধ্যমগ্রাম, যেখানে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন এবং বিরোধী মুখগুলো পাল্টে যাচ্ছে, দলগুলো পাল্টে যাচ্ছে, কখনো বামেরা, কখনো বিজেপি এবং কখনো কংগ্রেস, এবং সবকটি ক্ষেত্রে অভিযুক্ত শাসক দল, এবং সবকটি ক্ষেত্রে মুখ এবং বধিরের অনবদ্য ভূমিকায় আমাদের পুলিশ বাহিনী। তাই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের বিষয়। শহর থেকে শহরতলি আক্রান্ত বিরোধী, নীরব পুলিশ। পুরভোট বিরোধী শূন্য করতেই কি লাগাম ছাড়া সন্ত্রাস? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা, আছেন বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, অন্যদিকে রিতেশ তিওয়ারি, বিজেপি নেতা, এবং অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়। ওদের কাছে যাব, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে পরপর যে ঘটনাগুলো ঘটে গেল তাতে পুরভোট কতটা শান্তিতে হবে সেটা নিয়ে সন্দেহ এবং জিজ্ঞাসার চিহ্ন। পুরভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে অশান্তির বহর। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে মিলছে বিরোধীদের আক্রান্ত হওয়ার অভিযোগ। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। কলকাতা পুরসভার 133 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মমতাজ আলী। মঙ্গলবার তাঁর সমর্থনে গার্ডেন রিচ এলাকায় মিছিল বের করে কংগ্রেস। বল্লম তালাব থেকে রামনগর, মুদিয়ালি, ফতেপুর ভিলেজ রোড হয়ে মিছিল ফিরে আসার কথা ছিল বল্লম তালাবে, কিন্তু মুদিয়ালির কাছে আচমকাই মিছিলের সামনে এসে পড়ে 3টি বোমা। বিস্ফোরণে জখম হন কয়েকজন কংগ্রেস সমর্থক। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তাঁকে লক্ষ্য করেই বোমা ছুড়েছিল তৃণমূলের বিদায়ী বড় চেয়ারম্যান তথা এই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী রঞ্জিত শীলের অনুগামীরা। যখন ঠিক মসজিদের সামনে গেলাম তখন 2-3টে ওরা বোমাবাজি করলো। 3-4টে লোক আহত হয়েছে, 2টো প্রেসের লোক আহত হয়েছে। মানে ও আমাকে নিজেকেই টার্গেট করে আমাকে করলো। হয়তো আমাদের আজকে ভাগ্যটা ভালো ছিল যে আমি বেঁচে গেছি। এটা রঞ্জিত শীলের লোকরা করছে। কংগ্রেসের অভিযোগ, আগে থেকে মিছিলের কথা জানা সত্ত্বেও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। যদিও এ বিষয়ে পুলিশের দাবি, মিছিল সময়ের আগে শুরু হওয়ায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে পৌঁছে উঠতে পারেনি। কংগ্রেসের প্রশ্ন, নিজেদের মতো মিছিল করার অধিকারও কি এ রাজ্যে বিরোধীদের নেই? মাত্র 24 ঘন্টা আগেই সন্ত্রাসের অভিযোগ উঠেছে কামারহাটি পুরসভার বেলঘরিয়ায়। সিপিএম এর অভিযোগ, বাড়িতে তৃণমূলের পোস্টার লাগানোর আপত্তি করলে তাদের লোকাল কমিটি সম্পাদক এবং তার পরিবারের সদস্যদের মারধর করেন তৃণমূল প্রার্থী এবং তার দলবল। এমনকি আক্রান্ত নেতার পাশে দাঁড়াতে গেলে জেলা স্তরের সিপিএম নেতার ওপরও হামলা করা হয় বলে অভিযোগ। মধ্যমগ্রামের 25 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের সময় বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নমিনেশন উইথড্র করার জন্য প্রচুর প্রেশারাইজ হয়েছে। দেওয়াল লেখা তো প্রথম থেকেই বারণ, মানে ওরা রং ফেলে দিচ্ছে, চুন ফেলে দিচ্ছে, সব কর্মীদের হুমকি দিচ্ছে, খুন করবে, ভোট হতে দেবে না, 28 তারিখের পর দেখে নেবে। যদিও এত কিছুর পরও সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সূর্যবাবু যেদিন থেকেই সম্পাদক হয়েছেন সেদিন থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। কখনো ডিওয়াইএফকে দিয়ে রাস্তায় বসিয়ে দিচ্ছে, কখনো এসএফআইকে দিয়ে রাস্তায় বসিয়ে দিচ্ছে, কখনো নিজেরাই রাস্তায় বসে যাচ্ছে, এবং যেভাবে অসুস্থ মানুষ ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তাতে তো আমাদেরই মনে সন্দেহ হচ্ছে যে তারা কতটা অসুস্থ। তবে শাসক দল যে দাবি করুক না কেন, রাজ্যের নানা জায়গায় সন্ত্রাসের এই আবহে একটা প্রশ্নই বড় হয়ে দাঁড়াচ্ছে, তা হলো কেন্দ্রীয় বাহিনী কোথায়? রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকার সরাসরি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধিতা না করলেও এখনো জানিয়ে উঠতে পারেনি কবে বাহিনী আসবে, কত বাহিনী আসবে। দেখছি দেখব করে চলেছে তারা। রাজনৈতিক মহলে প্রশ্ন, সন্ত্রাসের ছবি দেখে যদি ভোটাররা ভয়ে ভোটের দিন নাই ঘর থেকে বেরোন, তাহলে তখন কেন্দ্রীয় বাহিনী এনে লাভ কি হবে? বারবার ভোটের আগে এই ছবি দেখেও কি কমিশন শিক্ষা নেবে না? ভোটের আগেই যদি বিরোধী শূন্য হয়ে যায় ভোটের ময়দান, তাহলে যেই জিতুক না কেন হার গণতন্ত্রেরই হবে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। তন্ময়বাবু, প্রতিরোধের ডাক দিলেন তো বিমান বোস, আপনারাই আক্রান্ত হয়ে গেলেন। নেতারা মার খেয়ে হাসপাতালে থাকলে কোন ভরসায় কর্মী সমর্থকরা রাস্তায় বেরোবেন? সমস্যা হলো এইটা যে তৃণমূল কংগ্রেস দল, ওই যে কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ বললেন না যে কিভাবে ভোট করতে হবে, কিভাবে প্রশাসনকে ব্যবহার, কিভাবে প্রশাসন পাশে থাকবে,
এইটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা বার্তা গেল। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বললেন যে যারা সরকার চালাচ্ছে তাদেরই পৌরসভা চালানো উচিত। দুটো মিলে বার্তাটা জোরদার হলো। আর সাম্প্রতিককালের ঘটনাবলিতে অন্তত বেলঘরিয়ার মতো জায়গায়, কামারহাটির মতো জায়গায়, মধ্যমগ্রামের মতো জায়গায় তৃণমূল কংগ্রেস কিছুটা যত সহজে পৌরসভা জেতা যাবে বলে ভেবে রেখেছিল, তত সহজে পৌরসভা জিততে পারবে না এটা বুঝতে পারছে। ফলে এই জায়গাগুলোতে প্রথম থেকেই সন্ত্রাস, হুমকি, মিথ্যে মামলার ভয় একেবারে প্রথম থেকে চালু আছে। গতকালের যে ঘটনা, আমি একবার দ্রুত দেখিয়ে দেবো দর্শকদের যে গতকাল বেলঘরিয়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা। পুরভোটের আগে রাজ্যে সন্ত্রাসের থাবা। জেলবন্দি পরিবহন মন্ত্রী মদন মিত্রর বিধানসভা এলাকা বেলঘরিয়ায় বাড়ির দেওয়ালে তৃণমূলের পোস্টার লাগানোর বিরোধিতা করায় আক্রান্ত সিপিএম নেতা। পাশে দাঁড়াতে গিয়ে হামলার শিকার দলের 2 জেলা স্তরের নেতাও। অভিযোগের তীর শাসক দলের দিকে। সিপিএমের দাবি, সোমবার রাত 9টা নাগাদ নন্দনগরে তাদের বেলঘরিয়া পূর্ব লোকাল কমিটির সম্পাদক নন্দলাল বসুর বাড়ির দরজায় পোস্টার লাগাচ্ছিলেন 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কানু দাস এবং তার ছেলে। অভিযোগ, নন্দলাল বসুর বৌদি আপত্তি জানালে তৃণমূল প্রার্থী এবং তার লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। সিপিএম নেতার ভাই এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ভাইকে মার খেতে দেখে নন্দলাল বসু নিজে বেরিয়ে এলে তৃণমূলের লোকজন তাকেও বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এরপর জেলা নেতৃত্বকে ঘটনার কথা জানান নন্দলাল। 2-4 ছেলে টেলে এনে ওই তৃণমূলের পোস্টার আমাদের এই গেটটার মধ্যে মারবে। তারপরে দেওর এসে বলছে তোরা এরকম করছিস কেন, এই করছে। এবার তো দেওরে মারতে এসছে, গেটটা ভেঙে ঢুকবে ভিতরে। সে নন্দ গেছে, শুনছে চিৎকার চেঁচামেচি প্রচন্ড, এর মধ্যে কত লোক নিয়ে চলে এসছে। নন্দদারে ধাক্কা দিয়েছে। ঘড়িতে তখন রাত 10টা। নন্দনগরে যান কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় এবং জেলার আরেক নেতা সুভাষ মুখোপাধ্যায়। অভিযোগ, ছাড় পাননি তাঁরাও। সিপিএমের দাবি, প্রথমে সুভাষ মুখোপাধ্যায়ের গাড়ি আটকান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাকে মারধর করে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পেছনেই ছিল মানস মুখোপাধ্যায়ের গাড়ি। চোখের সামনে এমন ঘটনা দেখে থেমে যান তিনি। সিপিএমের অভিযোগ, পুলিশের সামনেই শাসক দলের অনুগামীরা মানস মুখোপাধ্যায়কে মারতে মারতে গাড়ি থেকে বের করে ঝিলের কাছে নিয়ে যায় ফেলে দেবে বলে। সিপিএম নেতার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের হস্তক্ষেপেই কোনো ক্রমে রক্ষা পান মানস মুখোপাধ্যায়। তাকে ভর্তি করা হয় বেলঘরিয়ার রথতলায় একটি বেসরকারি হাসপাতালে। সিপিএমের অভিযোগ, নেতাদের ওপর হামলার সময় নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মীরা। আমার সামনে আমি পুলিশকে বলছি এটা কি হচ্ছে, সে হাত নেড়ে বলছে আপনি চলে যান, আমার কিছু করার নেই। নন্দ যখন মার খেয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার, অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না। তখন পুলিশকে ও বলছে, পুলিশ বলছে আমি কোনো অ্যাসিস্ট করতে পারবো না। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, পোস্টার লাগাতে গেলে তাদের নেতা সমর্থকদের ওপর হামলা করে সিপিএমের লোকজন। পোস্টার ছেড়াছেড়ি করছে রাত্রিবেলায়, তাকে হাতে নাতে ধরার পরে তারপর সে দৌড়ে পালিয়ে গিয়ে একদল লোক নিয়ে এসে সেই ছেলেগুলোকে মারল। পরে জানতে পারলাম এই সিপিএমের যে অন্তর্কল গোষ্ঠীবাজি, তারই ফলস্বরূপ হচ্ছে ওই কুমার ধাক্কা কি করেছে আমি জানি না। তৃণমূল কোনো কাউকে মারেনি। হামলার প্রতিবাদে এদিন বেলঘরিয়া থানায় বিক্ষোভ দেখায় সিপিএম। জেলার শীর্ষ নেতাদের উপস্থিতিতে মিছিল করে তারা। বুধবার সিপিএমের ডাকে 10 ঘন্টার কামারহাটি বন্ধের ডাক দেওয়া হয়েছে। সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তন্ময়বাবু, আপনাকে জানিয়ে রাখি যে যারা অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, দুজনেই জামিন পেয়ে গেছেন। আর মালদাতে আরেকটা ঘটনায় দফায় দফায় পুলিশ আপনাদের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের উপর লাঠিচার্জ করছে। 2-1 দিন বৃষ্টি পড়েছে ঠিকই, তবে এখনো আষাঢ় মাস পড়েনি। মাননীয় গোপাল সাহা বলছেন অন্তর্দ্বন্দ্ব আপনারা নিজেদের মধ্যে করেছেন। এই আষাঢ়ে গপ্পটা কোথার থেকে আবিষ্কার করলেন আমি জানি না। ঘটনা হচ্ছে এইটা যে নন্দ লোকাল কমিটির সেক্রেটারি আমাদের পার্টির, নন্দর বাড়িতে পোস্টার লাগাচ্ছে। এটা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের নিয়ম কানুন আছে, পোস্টার লাগাতে হলে বাড়ির অনুমতি নিতে হয়, তো এসব বাদ দিন। নন্দর বৌদি বলেছে যে আমরা কি তোদের কোনো তৃণমূলের নেতার বাড়িতে যাই পোস্টার লাগাতে, তোরা আমাদের বাড়িতে পোস্টার লাগাচ্ছিস কেন? এইটা হচ্ছে তার অপরাধ। এর জন্য তিনি একটি অসম্ভব অনুচ্চারণযোগ্য বাংলা শব্দ প্রথম শুনলেন। সেইটা শুনে নন্দর ভাই বেরিয়ে এলো, বেরিয়ে এসে বললো বৌদিকে গালাগাল করছিস কেন। তখন নন্দর ভাইকে মারলো, নন্দ বেরিয়ে এলো।
বেরিয়ে এসে বলল যে আমাদের বাড়িতে তোরা পোস্টার মারবি কেন, তোর বাড়িতে আমরা পোস্টার মারবি। ঘটনা আমি বুঝলাম। আমি রিতেশের কাছে যাব। রিতেশ, আজকে মধ্যমগ্রামে আপনারা আক্রান্ত হয়েছেন বলে আপনারা অভিযোগ করেছেন। আপনি এটা বলুন যে এই যে পরপর ঘটনা, কয়েক ঘন্টার বিরতিতে রাজনৈতিক লেঠেল বাহিনী নির্বিঘ্নে যাতে কাজ করে, সেই জন্যই কি কেন্দ্রীয় বাহিনীর তীব্র বিরোধিতা? মানে 18 তারিখ 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে, 25 তারিখ 100 কোম্পানি। এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, নির্বাচন কমিশন জানেনই না যে আলটিমেটলি কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, এবং সেই সময় আর কোনো বড় ভোট নেই গোটা দেশে। না দেখুন, রাজ্য সরকার চায় না কেন্দ্রীয় বাহিনী আসুক, নির্বাচন কমিশনও চায় না কেন্দ্রীয় বাহিনী আসুক। এবার আপনি প্রশ্ন করতেই পারবেন নির্বাচন কমিশন চায় না কেন? নির্বাচন কমিশন এই জন্যে চায় না কারণ নির্বাচন কমিশন রাজ্য সরকার যেটা চায় সেটাই নির্বাচন কমিশন চায়, সেই কারণের জন্য নির্বাচন কমিশনও চায় না কেন আসুক, কারণ মামলা সাধারণ মানুষ ভরসা পাবেন। আমি গোটা শহর, আমি শহরতলি বাদ দিচ্ছি, শহরের ছবিটা দেখেছেন? তার কারণটা দেখুন, একটু আগে আপনি একটা প্যাকেজ দেখালেন, সেখানে দেখালেন কংগ্রেসের প্রার্থী রঞ্জিত সিনের কথা বলছিলেন। আমরা হরিমোহন কলেজের নির্বাচনটা যদি একটু মনে করি, খুব বেশি দিনকার ঘটনা নয়, সেখানে তৃণমূল তাপস চৌধুরী গুলিবিদ্ধ মারা গেলেন একজন পুলিশ অফিসার, তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা শেখ সোহানের গুলিতে মারা গেল পুলিশ অফিসার। ঠিক তার আগের দিনেই রঞ্জিত সিল, যার বিরুদ্ধে অভিযোগ করলেন, তার নিজের ছেলে বোম বাজছিলেন, তিনি বোম বিস্ফোরণ ঘটে, সে মারা যায়। সুতরাং এই গার্ডেন রিচ অঞ্চলে কোন রাজনীতিটা তৃণমূল কংগ্রেস করছে এটা সবাই জানে। তারপরে এই যে লাস্ট ইয়েটা আপনি দেখালেন কামারহাটিতে গোটা নির্বাচনটা তন্ময় দাদের পার্টি যখন ক্ষমতায় ছিল তখনও করতো বাবু মণ্ডল নামে একজন কুখ্যাত অপরাধী। তখন আজকে যিনি এখন বিছনায় মানে আহত অবস্থায় রয়েছেন মানসবাবু, তার আশীর্বাদ ছিল। পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও পরিবর্তন ঘটেছে, এখন তার নেতা মদন মিত্র। তো ঘটনাচক্রে তারা এই ধরনের লোকেদেরকে যখন আপনি পলিটিক্যালি সামনে রেখে তাদেরকে ব্যবহার করে রাজনীতি করেন, তো আপনি আদর্শ নিয়ে রাজনীতি করছেন, কিন্তু তার কোনো আদর্শ নেই। তার একটাই আদর্শ, সে নিজের যা পেশা সে কাজ করবে, তাকে নেতারা সময় সময়তে আশ্রয় দিয়েছে। এখন তারও পরিবর্তন ঘটেছে। এখন যে কাজটা এতদিন ধরে তারা সিপিএমের জন্য করেছিল, আজ একই কাজটা সে তৃণমূলের হয়ে করলো। এই রাজনীতিটা, এই বাংলার রাজনীতির যে লুম্পেনাইজেশন, যে তৃণমূল মানে নাগরিকদের বিধিবাম, মানে যার এই ক্ষমতায় আসুক এই সন্ত্রাসের ছবি। আমি আগেও মার খাচ্ছিল, যারা মার দিচ্ছিল তারাও পরিবর্তন ঘটিয়ে ঝান্ডাটা বদলে নিয়েছে। একেবারে আমার এখানে ঠিক এইটা একটা নাম বললো সিপিএম এর হয়ে ওই পার্টিকুলার নামের সমাজ বিরোধী, সে কবে কি ঘটনা ঘটিয়েছে একটা। কিন্তু ব্যারাকপুর কামারহাটিতে সিপিএম এর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ যতদিন আপনারা ক্ষমতায় ছিলেন ঐতিহাসিকভাবে সত্য। তন্ময়দা, এটাকে বোধহয় ডিফেন্ড করতে যাওয়াটা না, আমি ডিফেন্ড করছি না, আমি বলছি যে তার একটা রেফারেন্স চাই। এই যে একটা নাম উচ্চারণ করে মানস মুখার্জির নাম জড়িয়ে রিতেশ যে বলল যে তার আশীর্বাদ পুষ্ট এই সমাজ বিরোধী এই করেছে সেই করেছে, আপনি অভিযোগ অস্বীকার করলেন, একটা চাইতো। দেখেন, আমি বিশ্বনাথ বাবুর কাছে যাবো। বিশ্বনাথ বাবু, আমি পরিষ্কার বলুন যে এই ছবিগুলো পরপর যেটা উঠে আসছে, কোথাও কি শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই বাঙালি অবাঙালি ভোটারদের এদের ঘরে আটকে রাখার কৌশল? আমি আপনাকে বলি যে পরিসংখ্যান বলছে যে লোকসভা এবং বিধানসভায় এই শ্রেণী ভোট দিতে বেরোয়, কিন্তু পুরো ভোটে বা পুরো নির্বাচনে এই রকম এতদিন আগে থেকে এখনো পুরো ভোটের বেশ কিছুদিন দেরি আছে, এক সপ্তাহেরও বেশি সময়। এর ভেতরে এই বোমাবাজি শুরু হলে এই শ্রেণী কিন্তু একেবারে ঘরে আটকে যাবে। তখন এই তথাকথিত সন্ত্রাস, বুথ দখল, এগুলো অনেক সহজ হবে। তো আপনি নাগরিক কি বলছেন? আপনি যদি এবার প্রার্থী তালিকা দেখেন, কলকাতা সমেত যে 92টা পুরসভা নির্বাচন হচ্ছে, গড়ে মানে পার কনস্টিটিউয়েন্সিতে 4.5 প্রার্থী, অর্থাৎ গতবারের থেকে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাই কম করছে এবার, ভয়ে ভীতিতে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য কম হলো এবার নির্দল প্রার্থীর সংখ্যা কমে গেছে। 4টে দলের বাইরে নির্দল প্রার্থীর সংখ্যা গত নির্বাচনগুলোর দিকে যদি তাকান, আর এই নির্বাচনের তফাৎটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। ফলে ভোটার তো দূরের কথা, অনেক জায়গাতে প্রার্থী হওয়ার সাহস এবার জোগাতে পারেনি তারা। 1,12,00,000 নাগরিক, বেসিক্যালি আরবান ভোটার যারা, তারা হলো মধ্যবিত্ত নাগরিক এবং মিডল ক্লাস বেসিক্যালি। তার না, এর সাথে যোগ করুন যে গয়েশপুর, তারকেশ্বর, আরামবাগ ঘটে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট বেরিয়ে গেল। শুধু তাই নয়, আমি বলছি আপনাকে একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, সেটা হলো যে বিরোধী দলের পোস্টার ছিঁড়ে দেওয়া, যে কয়জন নিয়ে 3 বছরের শিশুর মাথায় বন্দুক ধরার অভিযোগ। এতো মানে নিয়মিত নিরাপত্তাহীনতার চূড়ান্ত অবস্থা। মানে ইলেকশন কমিশনের যে সুপারিনটেন্ডেন্ট, ডাইরেকশন এবং কন্ট্রোল, 3টা থাকার কথা। নির্বাচনের পশ্চিমবাংলায় পুরো নির্বাচনের উপর নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই।
তার কোনো সুপারভিশন ডিরেক্ট নেই এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর তার কন্ট্রোলও নেই। এরকম একটা অবস্থাতে তা নয়, নিয়ন্ত্রণ করতে চাইছে না। আমি অ্যাড করতে চাইছি আপনার কথাটার মধ্যে, নিয়ন্ত্রণ করতে তারা চাইছে না বলেই নেই। না, আমি যে প্রশ্নটাকে আমি তুলতে চাইছি যে সামগ্রিকভাবে আপনি যদি যে আবহে নির্বাচনটা হচ্ছে, তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের যে বেসিক কন্ডিশন সেটা হলো নিরাপত্তা। এই নিরাপত্তার প্রশ্নে স্টেট ইলেকশন কমিশনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখিনি। শেষ মুহূর্তে শুধু ফেস বাঁচানোর জন্য, মানে মুখ বাঁচানোর জন্য এক ধরনের চিঠি চালাচালি চলছে। কিন্তু রাজ্যের মানুষ জানে না যে, মানে কলকাতা শহরে 37 লক্ষ ভোটার আছেন, তারা জানেন না যে তারা কি ধরনের নিরাপত্তা পাবেন, আদতেও সুনিশ্চিতভাবে নিরাপত্তা নিয়ে ভোটটা দিতে পারবেন। এবং কেন্দ্রীয় বাহিনী কি আসবে, কোথায় আসবে, কাদের নিয়ন্ত্রণে কাজ করবে, আমি বলছি সামগ্রিকভাবে পশ্চিমবাংলায় বিরোধী শূন্য রাজনীতির যে খেলা, যেটা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, সেই বিরোধী শূন্য রাজনীতির খেলার কিন্তু অঙ্গ হিসাবে পুরসভা নির্বাচন প্রক্রিয়াটা চলছে। দুর্ভাগ্য এটাই যে এই যে বিরোধী শূন্য কোট আনকোট নির্বাচনের খেলা, এই খেলার একটা পার্টি কিন্তু হয়ে গেছেন যাদের ওপর আইন এবং শৃঙ্খলা সম্পূর্ণভাবে নির্ভর করে, সেই পুলিশ বাহিনী। অভিযোগটা এখানেই, আর এইখানেই অভিযোগটার গুরুত্ব। দেখুন, কাউন্সিলর আমাকে শুশ্রূষা করছিল আর আমার ভাই, ওদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। যারা আক্রান্তের পাশে দাঁড়ালেন, আক্রান্তের সেবা শুশ্রূষা করলেন, তাদেরই কিনা গ্রেফতার করল পুলিশ। বেলঘরিয়া কাণ্ডে ওঠা এমনই অভিযোগ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পুলিশের ভূমিকাকে। সিপিএম যেখানে অভিযোগ করছে তৃণমূলের পোস্টার লাগানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে তাঁদের লোকাল কমিটি সম্পাদক নন্দলাল বসুকে, সেখানে ঘটনার পরদিন এই নন্দলাল বসুর ভাই দিলীপকেই গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয় 31 নম্বর ওয়ার্ডের বর্তমান সিপিএম কাউন্সিলর তথা এবার পুরভোটে এই ওয়ার্ডে দলের প্রার্থী নিতেশ রায়কে। যদিও এখনও অধরা হামলায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা কানু দাস। সিপিএম এর দাবি কারোর ওপর হামলা নয়, আক্রান্ত নেতাদের সেবা শুশ্রূষা করছিলেন দিলীপ এবং নিতেশ। কাউন্সিলর আমাকে শুশ্রূষা করছিল আর আমার ভাই, ছোট ভাই অরূপ বোস, দিলীপ, ও দুজনে শুশ্রূষা করছিল। আজকে সকালে শুনলাম যে ওদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। নন্দলাল বোস, তার ভাই দিলীপ বোস, তাকে অ্যারেস্ট করা হয়েছে বিনা দোষে। তাদের কোনো কারণ ছিল না, তারা যা সেভ করতে গেছিল। এখানেই শেষ নয়, সিপিএম এর আরও অভিযোগ হামলার হাত থেকে রক্ষা করার নাম করেই দিলীপ এবং নিতেশকে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ, সেখানেই তাদের গ্রেফতার করা হয়। বেলঘরিয়া থানার আইসি, ওনার নেতৃত্বে তৃণমূল নেতা, আইসি বলা যায় না, দেবশ্রী সিনহা, বলে আপনাদের একটু বাইরে নিয়ে যাব, আনালে মুশকিল আছে। আমি বললাম না, ওনাদের এখন বাইরে নিতে পারবেন না, আমি অসুস্থ। বললো আপনাকেও নিয়ে যেতে হবে। বলে সব নাটক করবেন না। যারা মার খেলো, যার বাড়ি ভাঙলো, আমাদের মারলো, অ্যারেস্ট হলাম আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দিলাম তারা ঘুরে বেড়াচ্ছে। মেরুদণ্ডহীন একটা ক্লিবে পরিণত হয়েছে পুলিশ। কিন্তু কেন গ্রেফতার করা হলো দিলীপ এবং নিতেশকে? ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দাবি, তৃণমূল এবং সিপিএম দুদলই একে অপরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। দু দলের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হচ্ছে। ধৃত তৃণমূল কর্মীদের মধ্যে রয়েছেন কামারহাটি পুরসভায় 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কানু দাসের ছেলে সৈকত দাসও। এই পিতা পুত্র জুটির বিরুদ্ধে সিপিএম এর লোকাল কমিটি সম্পাদক এবং তাঁর পরিজনদের মারধরের অভিযোগ উঠেছে। পুত্র শ্রীঘর ঘুরে এলেও এখনো অধরা পিতা। এদিকে ধৃত 6 জনের বিরুদ্ধে 323, 325, 341, 506 এবং 34 নম্বর ধারায় মামলা করে পুলিশ, যার সবকটি জামিনযোগ্য। ফলে গ্রেফতারের পরই আদালত থেকে জামিন পেয়ে যান সবাই। বিরোধীদের প্রশ্ন, যেখানে হামলা, মারধর, ঝিলে ফেলে দেওয়ার চেষ্টার মতো গুরুতর অভিযোগ ওঠে, সেখানে কিভাবে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করতে পারে পুলিশ? তবে কি এটা অভিযোগকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা, নাকি উভয় পক্ষের সমর্থকদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দিয়ে পুরভোটের আগে দুপক্ষকেই সন্তুষ্ট করার চেষ্টা করল পুলিশ? প্রশ্ন তুলছে বিরোধীরা। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাল, এবিপি আনন্দ। সমীরবাবু, আপনারাই তো বলেন, আজকেও পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে বিরোধীরা কোথাও নেই, তাহলে এই আক্রমণ করার প্রয়োজনটা হচ্ছে কেন? আমি বলছি যে কোনো অঘটনের আশঙ্কা করছেন নাকি? সমীক্ষাতে অবধি আছে যে আপনারা এত 100-রও বেশি ওয়াট পাচ্ছেন শুধু কলকাতায়। আমি বলছি তাহলে পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে বিরোধীদের আক্রমণ করার প্রয়োজনটা কোথায় হচ্ছে? মানে আমি বলছি, আপনার মনে হয় না দুটো সমস্যা হয়? একটা হচ্ছে আপনাদের যারা জেনুইন ভোটার, বিপুল সংখ্যক মানুষ সমর্থন করেন, তারা ক্ষুব্ধ হচ্ছেন, নাকি তাদের ওপর আর রাস্তা রাখা যাচ্ছে না, সেই জন্য লাঠি বন্দুক ধরতে হচ্ছে? না না, পার্থবাবু যা বলেছেন তো তার ভাবনাতেই বলেছেন। আমার যেটা মনে হলো আজকের আলোচনায়, যে বিরোধী শূন্য যে কথাটা বলা হচ্ছে, এর মূল কারণটাই হচ্ছে রাজ্যে জনসমুদ্র মমতার উন্নয়নের পাশে দাঁড়িয়েছে,
হট করে আরেকটা পার্টি যারা বিরোধিতার আসনে আছে তারা কোনো কিছুতেই নেই, শুধু টিভি চ্যানেলে আর কিছু কিছু জায়গায়। আপনি ঠিকই বলেছেন, এই যে বোমাবাজির ছবিগুলো, এগুলো তো এটাই উন্নয়ন বলছেন। সিপিএম যদি ভাবে যে তারা ধোয়া তুলসী পাতা, এটা মানে ভাবার কোনো কারণই নেই। ওই বোমাবাজি আক্রান্ত সুমনবাবু, দুজন যে আক্রান্ত হয়েছে, জিডিপি বাড়ে, আমি দুজন যে আক্রান্ত, না 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 তা বলছি, দুজন যে আক্রান্ত হয়েছে, আমি আক্রান্ত হওয়াটাকে নিন্দা করছি। পাশাপাশি ঘন্টায় ঘন্টায় তারা যেভাবে আপনার চ্যানেল এবং অন্যান্য চ্যানেলে বিবৃতি দিচ্ছে, আমার এখন শঙ্কা হচ্ছে যে মানে আচ্ছা এই সংখ্যাটা আপনাদের আরাবুল ইসলাম যখন লুকিয়ে ভর্তি হলো বাইপাসের গ্রেফতার এড়াতে নার্সিং হোমটিতে, তখন হয়নি? না না, তার সঙ্গে যদি তৃণমূলের কোনো খারাপ কাজ কেউ করে থাকে তাতে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য নিয়ে আপনি উদ্বিগ্ন তো দুজন নেতা? অবশ্যই আমি বলছি তখন আরাবুলের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। আপনারা একটু আগে যদি দেখেন যে কামারহাটি, ব্যারাকপুর বা বেলঘরিয়া, রথতলা ওই এলাকায় আপনি এক্ষুনি বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ওখানে কোনো সাধারণ মানুষ নয়, সংবাদ মাধ্যমেকেও খবর করতে দেওয়া হতো না। মানে গড়বেতা থেকে শুরু করে অত্যন্ত একটা খারাপ এবং ভুল স্লোগান দিয়েছিলেন যে না বদলা নয় বদল চাই, তা বলা উচিত ছিল। বদলা নিলে তখনই অনেক কিছু ঘটতে পারত, আর কি বাকি থাকলো, অনেক কিছু ঘটতে পারত। তৃণমূল অত্যন্ত গণতান্ত্রিক একটা, সেই জন্য বেঁচে পড়তে স্টুডিওতে বলছেন তন্ময়দা, আর ধন্যবাদ দিন ঘটনা নিয়ে আমার মনে হয় সমীর বাবুর মাধ্যমে সমীর বাবুর মাধ্যমে আপনি তৃণমূলকে ধন্যবাদ দিন যে বেঁচে পড়তে স্টুডিওতে কথা বলছেন। সত্যি তৃণমূলকে ধন্যবাদ দেব, সমীর বাবুরও জানার জন্য, তোমারও জানার জন্য বলবো, গতকাল বেলঘরিয়ার ঘটনা রাত 10টায় ঘটবার পর থেকে, যেহেতু আমি বেলঘরিয়ার পাশেই থাকি বরানগরে এবং ওই অঞ্চলের পার্টির নেতা, স্বাভাবিকভাবেই ঘটনা সবার আগে আমি জেনেছি, যারা প্রথম জেনেছে তাদের মধ্যে। গতকাল থেকে আজকে সারা সকালটা বেলঘরিয়ায় ছিলাম। আজকে বিকেলে এই মিছিলে আসবার যোগ দেওয়ার আগে পর্যন্ত আমার সঙ্গে বেলঘরিয়া এবং বরানগরের 20 জন তৃণমূল কর্মীর কথা হয়েছে। একদম লিটারালি সত্যি কথা বলছি, আমি 20 জন তৃণমূল কর্মীর ভিতর মাত্র একজন আমাকে বলেছে যে মানসদা এবং সুভাষদা ওখানে যখন উত্তেজনা ছিল ওখানে গেল কেন, না গেলে তো ঘটনাটা অ্যাভয়েড করা যেত। আর বাকি 19 জন আমায় বলেছে, সমীরবাবু জেনে রাখুন, এই তৃণমূল কর্মীদের প্রকাশ্য চ্যানেলে ধন্যবাদ দিচ্ছি আমি, বাকি 19 জন আমাকে বলেছে যে ছি ছি, এ যা ঘটনা ঘটলো আমরা নিন্দা করছি, আপনারা প্রতিবাদ করুন, আমরাও আমাদের দলের মধ্যে এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি ওই তৃণমূল কর্মী যারা এই ঘটনার নিন্দা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার যে নেতারা, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে গোপাল সাহা, যারা আপনার নেতারা যে এই ঘটনার ভেতরে অন্তর্দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন, এই ঘটনাকে আড়াল করতে চাইছেন, এত বড় একটা অপরাধ করবার পরে সেই অপরাধকে ছোট করে দেখাতে চাইছেন, তাদেরকে নিন্দা করছি। আর এটা বিমানবাবুর বলার অপেক্ষা মানুষ তার গণতন্ত্র পরিষ্কার, সেটা হচ্ছে যে মানুষ 18 তারিখ এবং 25 তারিখ ভোট দিতে বেরোবেন, গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করবেন, তারা ঠিক কোন পরিবেশে নিজেদের অধিকার প্রয়োগ করতে যাবেন। সব থেকে বড় প্রশ্ন এখানে, এবং এখানেই প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের ভূমিকার। নিঃসন্দেহে আমরা নজর রাখবো তার ওপর। এই পর্বের আমার বক্তারা কে কি বললেন, এক নজর। আমাদের পরবর্তী পর্যায়ে একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসব 3 জন চক্রবর্তীকে নিয়ে। কোন চক্রবর্তীর কি পরিচয়, এবং তৃণমূল কংগ্রেসের যাবতীয় আয় ব্যয়ের হিসেবে যে চক্রবর্তী বাবুর সই ছিল তিনি আসলে কে, কোথায় তিনি, খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে। চক্রবর্তী বনাম চক্রবর্তী বনাম চক্রবর্তী, লালমোহনবাবু থাকলে নিঃসন্দেহে নাম দিতেন চক্রবর্তীর চক্করে। কোনো সন্দেহ নেই এই চক্রবর্তীর চক্করে রাজ্য রাজনীতি। তার কারণ
রাজ চক্রবর্তীর সঙ্গে এর আবার কোনো সম্পর্ক নেই, তবে এ রাজ্যের রাজ্যপাট যারা চালাচ্ছেন তাদের অবশ্যই চক্রবর্তী যোগ গভীর। তার কারণ ধীরে ধীরে এই অনুষ্ঠানে আমরা বলবো। আজকে সকালে আনন্দবাজার পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, সেই নিয়েই আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। চক্রবর্তীর চক্করে তৃণমূলের অডিট, আসল নকলের খোঁজে তদন্তে এবার সিবিআই। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন ফুয়াদ হালিম, সিপিএম নেতা, অন্যদিকে অমিতাভ মজুমদার, সিএ, এবং জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, আইনজীবী। ওদের কাছে আসবো, কিন্তু যেখানে সংশয়টা ফেলুদা কিংবা ব্যোমকেশের প্রয়োজনও হতে পারে নিঃসন্দেহে এই রহস্য উদ্ঘাটনে। তার কারণ তৃণমূল কংগ্রেসের আয় ব্যয় নিয়ে যত আলোচনা আমরা করেছি তাতে খুব পরিষ্কারভাবে সমস্ত নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যতে একটা জিনিস পরিষ্কার, পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের নাম রয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা রীতিমতো সার্টিফাই করছেন যে তারা অডিট করে দেখেছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই আয় ব্যয়ের হিসেব একেবারে সঠিক, তারা অডিট করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এদের ঠিকানায় গিয়ে কাকে পেলাম আমরা, কোন শারীরিক অবস্থায় পেলাম? আনন্দবাজার পত্রিকায় সে খবর প্রকাশিত হয়েছে, দেখুন। তৃণমূল কংগ্রেসের এই ব্যালেন্স শিট ভালোভাবে দেখুন। তৃণমূলের তরফে 2013-14 অর্থবর্ষের আয় ব্যয়ের এই হিসেবের নিচে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নাম রয়েছে পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের। তলায় সংস্থার কর্ণধারের সই রয়েছে, তার পাশে তৃণমূলের তরফে সাধারণ সম্পাদক হিসেবে সই রয়েছে মুকুল রায়ের। এবার তৃণমূলের লেটার হেডে লেখা এই চিঠিটি দেখুন। আয় ব্যয়ের হিসেব পেশ করে নির্বাচন কমিশনকে চিঠিটি পাঠিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এখানেও চিঠির দ্বিতীয় লাইনে বলা হয়েছে 2014-র 31শে মার্চ পর্যন্ত দলের ব্যালেন্স শিট অডিট করেছেন শ্রী পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস। তৃণমূলের চিঠির পেছনে পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের লেটার হেডে লেখা একটি শংসাপত্রও রয়েছে। তলায় সংস্থার কর্ণধারের সই, স্ট্যাম্প, ওপরে অফিসের ঠিকানা। সিবিআই 2010 থেকে 2014 পর্যন্ত তৃণমূলের আয় ব্যয়ের হিসেব চাওয়ায় স্বাভাবিকভাবেই এখন সবার নজরে সেই অডিট সংস্থা যারা তৃণমূলের হিসাবের অডিট করেছিল, অর্থাৎ পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস। লেটার হেডে দেওয়া ঠিকানা অনুযায়ী গিয়ে দেখা গেল এটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রাণকুমার চক্রবর্তী অর্থাৎ পিকে চক্রবর্তীর বাড়ি। বাড়ির একতলায় অফিস, কিন্তু দীর্ঘদিন ধরে তালাবন্ধ। পরিবারের দাবি গত 4 বছর তৃণমূল কেন কারোরই অডিট করেননি প্রাণকুমার চক্রবর্তী, কারণ তিনি অ্যালজাইমার্স রোগী, সবকিছু ভুলে যান। কি বলছে, সারা ভারতবর্ষের একটা অডিট এই লোকটা করতে পারে? মনে রাখতে পারে, মনে রাখতে। স্বাভাবিকভাবে নানা মহলে প্রশ্ন, যিনি গত 4 বছর ধরে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনি তৃণমূলের অডিট করলেন কি করে? প্রাণকুমার চক্রবর্তীর পরিবারের দাবি গত 4 বছর তো দূরের কথা, কোনোদিনই তৃণমূলের অডিট করেননি তিনি। চিকিৎসকরাও বলছেন অডিট করার মতো কঠিন কাজ করা তো দূরের কথা, অ্যালজাইমার্স রোগীরা কিছুই মনে রাখতে পারেন না। একজন মানুষকে অ্যালজাইমার্স ডিজিজ যদি আমি তাকে ডায়াগনোজ করি এবং তাকে দিয়ে অডিট করানো, এটা একটু আশ্চর্যের ব্যাপার। মানে এই অসুখটা যাদের থাকে তাদের অডিট কেন বা অন্য কোনো কার্যক্ষমতা অনেকটাই, মানে তার প্রফেশনাল অ্যাক্টিভিটি অনেকটাই বিঘ্ন ঘটে, তাই তার জাজমেন্ট আমি অনেকটাই সন্দেহ করব। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার প্রাক্তন চেয়ারম্যানেরও বক্তব্য, তিনি প্রাণকুমার চক্রবর্তীকে অনেক দিন ধরেই চেনেন। অ্যালজাইমার্স রোগে যেভাবে তিনি ভুগছেন তাতে তাঁর পক্ষে অডিট করা সম্ভব নয়, জালিয়াতি হয়ে থাকতে পারে। তৃণমূল কংগ্রেসের যিনি অডিটার এই প্রাণকুমার চক্রবর্তী, এনাকে কি আপনি চেনেন? হ্যাঁ, আমি ইনস্টিটিউটের রেজিস্ট্রার চেয়ারম্যান ছিল, আমি সব মেম্বারকেই চিনি, ওনাকে খুব ভালো করে চিনি। অসুস্থ আছেন বহুদিন ধরে, ওনার আমার সাথে লাস্ট 1-1.5 বছর আগে কথা হয়েছে, তখনই ওনার কথাবার্তায় প্রচুর অসঙ্গতি বা অসংলগ্ন কথাবার্তা ধরা পড়েছে। আমার মনে হয় না উনি আদৌ রিপোর্টটা দিয়েছেন, আমার মনে হয় ওটা ওনার নাম ইউজ করেছে। আসলে আমাদের এই প্রফেশনে আজকাল অনেক জায়গাতেই আমরা দেখতে পাই যে বহু সময় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাকচুয়ালি আছেন তার নাম ইউজ করা হয়, অথচ তিনি অনেক সময় জানতেই পারেন না। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রাণকুমার চক্রবর্তীকে প্রশ্ন করা হলে অসংলগ্ন উত্তর দেন তিনি। প্রাণকুমার চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, আপনি কি গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস দলের হিসাবপত্র পরীক্ষা করছেন? বৃদ্ধ প্রাণকুমার ঘাড় নেড়ে বলেন, হ্যাঁ, ক্যালকাটা জুয়েলার্সের অডিট করছি অনেক দিন ধরে। পাশ থেকে বৃদ্ধের স্ত্রী কল্পনা চক্রবর্তী বলেন, বললাম না উনি অসুস্থ, অ্যালজাইমার্স রোগের কথা শুনেছেন, গত 4 বছর ধরে সেই রোগের শিকার উনি। তারপর প্রাণকুমার চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, এটা কোন সাল? উত্তরে তিনি বলেন 1938। কোন মাস? প্রাণকুমার চক্রবর্তী বলেন সেপ্টেম্বর। আপনার বয়স কত? বৃদ্ধের উত্তর 38। এহেন প্রাণকুমার কিভাবে তৃণমূলের অডিট করলেন স্পষ্ট উত্তর নেই তৃণমূলের কাছেও।
আমি এই প্রশ্নগুলোর উত্তরটা আজকে নাই বা দিলেন। আর অডিটার আগে ভালো নামটামগুলো জেনে তারপরে কাগজ কলমে লিখবেন। এইসব ভুলভাল আমাদের এগুলো জেনে লাভ কি বলুন তো? আপনাদের এত দরকার কি এইসব জানবার? তৃণমূলের আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখতে চেয়েছে সিবিআই। এরই মাঝে অডিট রিপোর্ট নিয়ে নয়া বিতর্ক, যা তৃণমূলের কাছে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। জগপ্রকাশবাবু, আমি জানি না আপনি ধাঁধা বলবেন না রহস্য বলবেন, তিনজন দেখা যাচ্ছে চক্রবর্তী। একজন পিকে চক্রবর্তী যিনি অডিট করেছেন নাকি, একজন শঙ্কর চক্রবর্তী, তার নাম শোনা যাচ্ছে, শঙ্কর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, দফতরে যান, তাকেই রেফার করেছেন মুকুল রায় সুব্রত বক্সিকে এই সাম্প্রতিক চিঠিতে, যেখানে তিনি লিখছেন ইউ মাস্ট বি অ্যাওয়ার অফ ওয়ান শ্রী চক্রবর্তী ইজ হ্যান্ডলিং অল অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটার্স অফ দ্য পার্টি, সো হি মে বি কন্ট্রাক্টেড ইন দিস কানেকশন। এই এক চক্রবর্তী শোনা যাচ্ছে, এনার নাম শঙ্কর চক্রবর্তী। তার সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তার ফোন বেজে যায়, দর্শকদের দেখাবো সেটা। আরেকজন হচ্ছেন ক্লার্ক চক্রবর্তী, যাকে আনন্দবাজার পত্রিকায় বলা হচ্ছে। মুকুল রায় বলেছেন যে তিনি সমস্ত নথিপত্র নাকি এই ফার্মের একজন ক্লার্ক চক্রবর্তী তার হাতে দিতেন। তিন চক্রবর্তী। দেখুন, আমি খুব ভালো লাগলো পার্থবাবুর কথা। এখন মানে সারা পশ্চিমবঙ্গ ওয়েট করে থাকে। জিজ্ঞেস করছেন আপনারা কেন জানতে চাইছেন, কি দরকার? পার্থবাবু যখনই মাইকের সামনে আসেন মানে মুক্ত ছড়ান। তো আজকে একটা মুক্ত দিয়েছেন, গতকাল দিয়েছিলেন, আজকে একটা দারুণ মুক্ত দিয়েছেন। আপনাদের জানার দরকার কি? এবার কিন্তু একটা ভয় লাগছে আমার, এবার পার্থবাবুদের অ্যালজাইমার্স না হয়, এবং খুব সম্ভাবনা আছে বলবেন আমরা ভুলে গেছি, এবং মনে করতে পারবেন না অনেক কিছু। এই যে বলছেন না, আরে মানুষ জানবে না তো কারা জানবে? ওরা তো মানুষের পার্টি বলেন, মামাটি মানুষের। তো মানুষ জানতে চাইছে, পড়ে দেখলো যে অডিটার বেমালুম নেই, তো সেইটা বলবেন না। আসল ঘটনাটা কি জানেন? এই তৃণমূলের সময় জানিয়ে রাখি, এই ঠিকানা কিন্তু একেবারে হুবহু মিলে গেছে পিকে চক্রবর্তীর সঙ্গে। সবই মিলেছে। বাপুজি নগর রিজেন্টেড এস্টেটের এলাকা। সবথেকে বড় কথা কি জানেন? তৃণমূলের সময় বোমা তৈরির ফ্যাক্টরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল। আমরা জেনেছি নকল নোট তৈরির ফ্যাক্টরি হয়েছে। এটা নতুন তত্ত্ব, সারা ভারতে পাওয়া যাবে না। নকল অডিটার তৈরির ফ্যাক্টরি তৃণমূল করলো। এই যে কনসেপ্ট মানে অসাধারণ। অডিটারও নকল করে তারা একদম করে দিল, করে বলছে জাগ্গে জাগ্গে। যেটা কথা বললেন পার্থবাবু, তার মানে হচ্ছে জাগ্গে জাগ্গে, ওই নিয়ে মাথা ঘামাবেন না আপনার, আমাদের বুঝতে সবই ওনারা বুঝবেন, নকল করবেন। এর পরের অসুবিধা কি জানেন? আমাদের ভয় লাগছে কোন দিন দেখবো একটা নকল হাইকোর্ট করে দিয়েছেন। আমরা আছি পাওয়ারে, ওই হাইকোর্ট না, আমাদের হাইকোর্ট, অর্ডার ফর্ডার বেরোবে। এরা করতে পারে না এমন কোনো কাজ নেই যারা নিজেদের ব্যালেন্স শিট। এবং আমি বলেছি গ্রাসরুট ওয়েলফেয়ার ট্রাস্ট আছে জানেন, যারা তৃণমূল ভবনের মালিক, দেখবেন খবর নিয়ে গ্রাসরুট ওয়েলফেয়ার ট্রাস্টের যে অডিট হয়েছে সেটাও করেছেন এই পিকে চক্রবর্তী। ওই সিল, ওই জিনিস, খোঁজ নিয়ে দেখুন। কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে রহস্য রোমাঞ্চ কাহিনী হার মেনে যায় আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনের কাছে। অনেকেই বলছেন যে ফেলুদার যত কাণ্ড কাঠমান্ডুর সঙ্গে নাকি প্রভূত মিল এই ঘটনার। যত কাণ্ড কাঠমান্ডুতে, যত কাণ্ড কলকাতাতেও। আসল মিস্টার বাট্রার অনুরোধে নকল বাট্রাকে ধরতে প্রথমবার দেশের বাইরে ছুটতে হয়েছিল ফেলুদাকে। আনন্দ বাট্রা, হিয়ার মাই কার্ড। আমার একটা ট্রাভেলিং এজেন্সি আছে। আপনি কুকরি কেনেননি? আমি নেপালের লোক, কাঠমান্ডুতে থাকি, আমি কলকাতায় এসে কুকরি কিনবো? কলকাতাতেও এখন আসল নকল প্রশ্ন, এ যেন চক্রবর্তীর চক্রব্যূহ। তৃণমূলের আয় ব্যয়ের হিসেব সংক্রান্ত নথি চেয়েছে সিবিআই, আর এই প্রেক্ষাপটে উঠে এসেছে তিন চক্রবর্তীর নাম। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রাণকুমার চক্রবর্তী। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2010 থেকে 2014 এই 4 বছরে নির্বাচন কমিশন ও আয়কর দপ্তরে যে অডিট রিপোর্ট পেশ করেছে শাসক দল, তাকে শংসাপত্র দিয়েছে এই প্রাণকুমার চক্রবর্তীর সংস্থা পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস। যদিও তাঁর পরিবারের দাবি গত 4 বছর অ্যালজাইমার্স রোগে ভুগছেন তিনি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রাণকুমার চক্রবর্তী সম্পর্কে প্রশ্ন করা হলে তৃণমূলের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় দাবি করেন, আমি অডিটরকে চিনি না, আমি একজন চক্রবর্তীর হাতে হিসেবের কাগজপত্র দিয়ে এসেছি, তিনি অডিটরের ক্লার্ক। মুকুল রায় যার কথা বলছেন, এই ক্লার্ক চক্রবর্তী কে? এই প্রশ্নের উত্তর না মিললেও মুকুল রায়ের চিঠির সূত্রেই উঠে এসেছে আরও এক চক্রবর্তীর নাম।
সম্প্রতি চিঠি দিয়ে দলের হিসাব সংক্রান্ত যাবতীয় নথির মূল কপি মুকুল রায়ের থেকে চান সুব্রত বক্সী। ৩রা এপ্রিল লেখা জবাবি চিঠিতে মুকুল রায় দাবি করেন, মূল নথির 2টি করে কপি রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন দলের যাবতীয় হিসেব সংক্রান্ত নথি রয়েছে শ্রী চক্রবর্তীর কাছে, তাই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে এই শ্রী চক্রবর্তী আবার কে? মুকুল শিবিরের দাবি, সুব্রত বক্সীকে লেখা চিঠিতে যে চক্রবর্তীর কথা বলেছেন মুকুল রায় তার নাম শঙ্কর চক্রবর্তী। তৃণমূলের আয় ব্যয়ের হিসেব দেখেন। শঙ্কর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাহলে অডিটের চক্রবর্তী, ক্লার্ক চক্রবর্তী এবং শ্রী চক্রবর্তী প্রত্যেকেই কি আলাদা ব্যক্তি নাকি একই ব্যক্তি? আবার আলাদা হলে 3 জনের মধ্যে কোনো যোগসূত্র আছে কি? এই প্রশ্ন উঠতে দেখে অনেকেই বলছেন এ তো যত কাণ্ড কলকাতায়। মিস্টার বাট্রার জায়গায় চক্রবর্তীর চক্কর ফেলুদা পেরেছিলেন, সিবিআই কি পারবে তদন্তে নেমে রহস্যভেদ করতে? এবিপি আনন্দ। নিঃসন্দেহে সোনার কেল্লা মনে পড়ে যায় হাজার হাজার হাজরা, কিন্তু হাজার হাজার চক্রবর্তী নয়, অন্তত 3 জন চক্রবর্তী। সংখ্যাটা কম। আমাদের সঙ্গে আছেন আসল সিএ অমিতাভ মজুমদার। অমিতাভবাবু, আপনার কাছে জানতে চাইবো উইথ আ সিরিয়াস নোট, যে এর জবাব দেওয়ার দায় কার? মানে এর আগে আমি সিবিআইয়ের চিঠি নিয়ে দেখেছি মুকুল রায় না সুব্রত বক্সী, তাই নিয়ে টানাপোড়েন চলেছে। নিঃসন্দেহে বাংলার মানুষ, বাংলার ভোটাররা জানতে পারবেন যে উত্তরটা কোথা থেকে পাওয়া যাবে, যে এই পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস, এই ফার্ম যারা 4 বছর ভদ্রলোক অ্যালজাইমার রোগে, যে রোগে সাধারণ জীবনযাত্রা যাপন করা, সাধারণ কাজ করা সম্ভব না, অডিট তো সম্ভব নয়, তাহলে রহস্যটা কোথায়? কে উত্তর দেবে? এখানে 3টে জিনিস আছে। একটা হচ্ছে কি, যে আজকে তৃণমূল কংগ্রেসের যেটা কনস্টিটিউশন যেটা আছে, দলের যেটা সংবিধান, সেই অনুযায়ী হচ্ছে কি সমস্ত কিন্তু ভার আছে কার ওপরে? যে এইখানে বলছে যে ফাংশন অফ দ্য ট্রেজারার, আসল যে জায়গাটা, দ্য ট্রেজারার শ্যাল বি ইন চার্জ অফ দ্য ফান্ডস অফ দ্য অ্যাসোসিয়েশন বডি অ্যান্ড শ্যাল মেনটেন অল এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম অফ দ্য অর্গানাইজেশন। তাহলে এই আয় ব্যয় এসবের ব্যাপার ট্যাপার কার দেখার কথা? ট্রেজারার। এবং ট্রেজারারও 2009 সালে যেটা ইলেকশন এক্সপেন্ডিচার মানে লোকসভার, সেটা কিন্তু সই ট্রেজারার করেছেন। 2006 সালের যদি ব্যালেন্স শিট আপনাদের থাকে দেখবেন ট্রেজারার সেটা করেছে। অমিতাভবাবু, আমি সব বুঝলাম। আপনি আমায় বলুন, 4 বছর ধরে একটা রাজনৈতিক দল দ্বারা বারবার কেন্দ্র সরকারের সব থেকে বড় শরিক দল, সর্বভারতীয় দল, রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট 1952 অনুযায়ী তারা নির্বাচন কমিশনে ভ্যালিড লিগাল ডকুমেন্টস, আমরা ধরে নেব তাই, জমা দিচ্ছে। সেখানে সেই ফার্মটি যদি এক্সিস্ট না করে, সেই ভদ্রলোক সেই ঠিকানায় বসে বলেন যে মানে তার শারীরিক সুস্থতাই নেই অডিট করার, তাহলে তো নির্বাচন কমিশন দলের নিয়মাবলী নিয়ে টানা নিয়মাবলী শুধু না, এখানে তো কিসের ভিত্তিতে দলের ক্রিমিনাল কনস্পিরেসি চলে আসবে। কারণ আজকে হয়তো প্রমাণিত হবে 2-1 দিনের ভেতরে, 2-1 দিনের ভেতর দেখুন প্রমাণিত হয়ে যাবে। যেটা আমাদের ইনস্টিটিউটের পূর্বাঞ্চলের শাখার যিনি প্রাক্তন চেয়ারম্যান যে মন্তব্যটা করলেন, আমারও ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি যে আজকে ওই বেয়ার ফুট যেরকম ডক্টর এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে, এই শহরেও আছে বেয়ার ফুট চার্টার্ড অ্যাকাউন্ট। কিন্তু আমি বলছি কৃষাণু ভট্টাচার্য, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন জোন, তার প্রাক্তন চেয়ারম্যান, তিনি যেটা বললেন আমি বুঝলাম। কিন্তু আমার বক্তব্য যে এটা তো একটা হাই প্রোফাইল কেস, রাজ্যের শাসক দল, আমি বলছি আমি তৃণমূল কংগ্রেসের কোন নেতার কাছে তো একজন বেয়ার ফুটেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পৌঁছে যেতে পারেন না। এখানে কোন যোগাযোগের ভিত্তিতে কে করলেন? এটা যে 3টে ক্ষমতা সর্বোচ্চ জায়গা, এই যে 3টে আপনি চক্রবর্তীর কথা বলেন, চক্রবর্তীর চক্র, সেখানে আরেকজন সুদর্শন চক্রবর্তী যিনি ফর্সা এবং খুঁড়িয়া হাঁটেন, লাঠি নিয়ে হাঁটেন। আচ্ছা, তিনি একটা রহস্যময় ব্যক্তিত্ব, এই বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কিন্তু 30B হরিশ মুখার্জি রোডেই শুনেছি পাওয়া যায়, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাওয়া যায়। এবং কেন এই তথ্যগুলো ওইখানে, কারণ এই চিঠিটা পড়ে দেখবেন বোধহয় একটা জায়গাতে আছে যে চক্রবর্তী যা কিছু পাওয়া যাবে 30B তেই পাওয়া যায়। মুকুল রায় তো লিখছেন শ্রী চক্রবর্তী, হ্যাঁ চক্রবর্তী, এবং 30B'র কথা। হ্যাঁ, তা 30B থেকে আজকে You must be aware that one Sri Chakraborty is handling all accounts related matters for the party. হ্যাঁ, এবং ওখানে মানিক মজুমদারের কথাটা উল্লেখ আছে যে বিভিন্ন, তার মানে কি মানিক মজুমদার রেজিস্ট্রেশন সংক্রান্ত ছাড়া, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট কি কথাটা হচ্ছে যে মারাত্মক, কে অন্যরা থাকুক,
আজকে আমার কোম্পানি হোক, আমার অর্গানাইজেশনের, আমি ব্যালেন্স শিট করে ইনকাম ট্যাক্স বা কোথাও জমা দিচ্ছি, তাতে ছাপ আছে একটা অডিটরের, তার মানে দায়বদ্ধ অডিটরটা জেনুইন। ওই অডিটরের স্ট্যাম্প, নাম, সিগনেচার যদি জাল হয়, তার থেকে বড় অপরাধ আর এখানে কিছু নেই। অডিটরের বিরুদ্ধে না, দলের বিরুদ্ধে। আমি জ্যোতিপ্রকাশ বাবু যাব, আর জ্যোতিপ্রকাশ বাবু আপনি নিজে আইনজীবী, ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন 5 বছর ধরে, যদি ওনাদের কথা ঠিক হয় যে জাল কাগজপত্র যদি জমা পড়ে তো ক্রিমিনাল অফেন্স। আমি বলছি যে অ্যালজাইমার পেশেন্ট, ভেজিটেবল এক্সিস্টেন্স, আমরা বুঝতে পারছি দুটো জিনিস দেখতে হবে। আমি এই পূর্বাঞ্চলীয় অধিকর্তা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের উনি বলছিলেন যে আমি অনেকদিন ধরে দেখছি যে ওনার কথাবার্তার মধ্যে অসঙ্গতি রয়েছে। এখন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রথমে এসিএ, তারপর এফসিএ, আমি ঠিক বলছি নিশ্চয়ই। তো এদের তো নবীকরণের একটা ব্যাপার থাকে, মানে রেগুলার বেসিসে সাবস্ক্রিপশনের ব্যাপার থাকে। একজন অ্যালজাইমার্সের পেশেন্ট, তিনি এই জিনিসটা কন্টিনিউ করছেন, সেখানেও কিন্তু ইনস্টিটিউট তাকে ছাড় সেই ব্যাপারটা দেখছে না। ওনার অফিস বন্ধ হয়ে আছে 4 বছর। পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েট, আপনি যদি দেখেন যে এই ইনকাম ট্যাক্সের বিভিন্ন ফার্ম বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিভিন্ন ফার্ম যারা কাজটা করে হাতে কলমে, আমি ফুয়াদদাকে বলবো, ফুয়াদদাদের প্রফেশনাল আছে যারা, না আমি বলছি আমি অন্য প্রসঙ্গে বলছি, ওখানে কিন্তু প্রোপাইটারশিপ কিন্তু লেখা আছে কিন্তু পিকে চক্রবর্তী এটা রয়েছে, মানে এই সমস্ত তথ্যগুলো যেগুলো বেরিয়ে এসেছে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে কি মিস্টার চক্রবর্তী বলছেন আমি হচ্ছে তৃণমূলের অ্যাকাউন্ট চিনি না, কিন্তু তৃণমূলের তরফ থেকে এখন অবধি কেউ এসে বলেনি আমার অডিটরটা কে, এখন অবধি এই জায়গাটা পড়ে আছে। আমরা সরাসরি জিজ্ঞেস করেছিলাম, উত্তর মানে মুকুল বাবু বলেছেন আমি একজনকে দিয়ে দিয়েছি হিসেবে, পার্থ চ্যাটার্জি বললেন আপনাদের ইন্টারেস্ট কি আছে। আপনি ভাবুন একটা রাজ্য সরকার চলছে এখানে, এবং রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত অফিস বেরার সেই দলের আছে, অডিটর বলে দিয়েছে প্রকাশে, সামনে চলে এসে পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে, অডিটর বলছে আমি তৃণমূলের হিসাব বুঝি না, এইবার যে জায়গাতে আমরা আছি সেটা হচ্ছে এই যে ব্যালেন্স শিট, এবং ব্যালেন্স শিট দুটো শব্দের মধ্যে আছে। ব্যালেন্স কিন্তু হচ্ছে তৃণমূলের সঙ্গে আলোচনা করতে গেলে ব্যালেন্স শব্দটা কিরকম একটা মনে হচ্ছে ওর পাশাপাশি কিন্তু দাঁড়ানো মুশকিল আছে। কেন বলছি, কেন হচ্ছে চাপদানিতে হচ্ছে পুলিশ হচ্ছে একটা তৃণমূলের লোককে বললো লাইসেন্সটা দাও, একটা হচ্ছে ব্লু বুকটা দাও, সেই থানা হচ্ছে ভাঙচুর হয়ে গেছে। নিম্ন স্তর থেকে উচ্চ স্তর অবধি কেউ কিন্তু কোথাও হিসেব দিতে চায় না, মানে কমপ্লায়েন্সের ব্যাপার, লাইসেন্স তো কমপ্লায়েন্সের ব্যাপার, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে অডিটের রিপোর্টটা জমা দিতে কমপ্লায়েন্সের ব্যাপার। কমপ্লায়েন্স হচ্ছে মানে নিচু স্তর থেকে উঁচু স্তর থেকে কেউ কিন্তু দিতে চায় না। এত বড় একটা রাজনৈতিক দল, জাতীয় পর্যায়ে একটা রাজনৈতিক দল, তারা তো সবথেকে ট্রাস্টেড মানুষ, স্বচ্ছতা থাকবে, অবশ্যই স্বচ্ছতা থাকবে। অডিটরকে চেনেন না তো হতে পারে না, 1 নম্বর। আচ্ছা 2 নম্বর, নিঃসন্দেহে আপনার মনে এই প্রশ্ন জাগবে, 17 বছরের একটা দলের এত গুরুত্বপূর্ণ 2009, 10, 11 উত্থানের সময় যিনি অডিট করছেন, তার অফিস বন্ধ হয়ে আছে 4 বছর, চলচ্চক্তিহীন। আপনাদের দেখালাম, কি করে করবেন আপনি? শুধু এইটা বলুন যে তৃণমূল কংগ্রেসের অডিটর কে 4 বছর ধরে অডিট করলেন? পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের মহাসচিব কিন্তু বলেছেন, বলতে পারলেন না, বলবে পার্টি বলবে না, কি দরকার আছে আপনাদের জেনে, কি দরকার, এটা ভালো বলেছেন যে ওনার বক্তব্যের বাইরে তো আমার কিছু বলা যায় না। আমরা সেটিং করে নেব, আর একটা অডিটরকে ডেকে আর একটা স্ট্যাম্প বানিয়ে অফিস করে স্ট্যাম্প রেখে বানিয়ে ছাপ মেরে নেব। আমি সব বুঝলাম। আমি একটা জিনিস জানতে চাইছি যে 4 বছর ধরে যে কাগজগুলো জমা পড়লো তার কি হবে এটা বলুন। তার আছে তো, এ তো ইলেকশন কমিশন, মানে আমি বলছি এ তো সমস্ত এজেন্সির হাতে সব একসঙ্গে, এবং ইনকাম ট্যাক্স তাকে রিওপেন করতে হবে ব্যাপারটা, তাকে দেখতে হবে। সিবিআই আজকে কোথায় যেন বলেছে যে ইনকাম ট্যাক্স দেখবে, এটা কেন সিবিআই মাথায়? আরে সিবিআই কবর খুঁড়ে তো হাড়গোড় বের করে তো দেখতে পারে, তার ফরেন্সিক ইয়ে করে যে ক্রাইমটা হয়েছিল কিনা। আমি এখন ডাক্তারের সার্টিফিকেট দিয়ে, আপনি তো ডাক্তার মানুষ, যে আমি পোস্টমর্টেম হলো কি না হলো আমি ইয়ে করে দিলাম, তারপরে কি এক্সুম হয় না? না না, এবং আমার বক্তব্য খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত ওয়ার্ড, সমস্ত সিট তৃণমূলকে দিতে, মানুষ নির্ধারণ করবেন তারা দেবেন কি দেবেন না। কিন্তু আমি বলছি যে সেই মানুষ, তাদের সামনে হিসেবপত্র এবং অডিটর নিয়ে যে বিভ্রান্তি হয়েছে, সেই বিভ্রান্তি দূর করার দায় কাদের?
দলের। না শুনুন, একটু একটা মানে কথা আমি বলছি, বলছি, যদি মানুষের সামনে বললে তো আচ্ছা clear হয়ে অপেক্ষা যায়। করছি তো, হ্যাঁ, আপনারা আজকের বলবেন যে দিনে দাঁড়িয়ে এত না না চিৎকার আমি করার মানছি, পিছনে একটু অপেক্ষা করুন জ্যোতিপ্রকাশ, না। আমি মানছি সব কথা, যে হয়তো দেখা যাবে কলকাতা কর্পোরেশনে আপনারা অনায়াসে আপনারা দখল করবেন, হয়তো দেখা যাবে আরো অনেক নির্বাচন জিতবেন। 40%, 45% যেখানে ভোট বেশি সংখ্যক ভোট ওদিকে থাকবে, আপনারা তার মানে এইটা করতে পারেন না যে আজকে ভারতের নিয়ম যে অডিট করানো একটা নিরপেক্ষ দিয়ে তার সিল তৈরি করে তার স্ট্যাম্প তৈরি করে সেটা হচ্ছে যে এটা করতে পারেন না। আগামী 100 কি বলছেন? আগামী বলছেন না যে আমার অডিটরকে অডিটরকে বলতে পারলেন না কেন? অভিযোগ উনি মানে তো মহাসচিব তো, ওনাকে মহাসচিব আপনি জানেন। আচ্ছা আপনার অডিটরকে আপনি জানেন? আপনি তো নিশ্চয়ই তো অডিটেড ব্যালেন্স শিট বা আপনার তো রিটার্ন জমা দেন, এক কথাই বলতে পারবেন। বাবা মার নাম ভুলে যায় আজকালকার দিনে, অডিটরের নাম বলে না। পার্থবাবু অডিটরের কথা বলতে পারলেন না। তৃণমূলের মতন দল, জনসাধারণের দল, সততার দল, অডিটরের নাম বলতে পারলেন না। এর থেকে দুঃখের কথা আর হয় না। আর বলবেন না। উনি ওই তো বললাম আর বলেন আমার পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে যে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে এটা কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেস আগামী 100 বছর বাংলায় রাজত্ব করুন, কিন্তু আমি বলছি যে এই সাধারণ তথ্যটা তো মানুষের সামনে যারা ভোট দিয়ে ক্ষমতায় রাখছেন তাদের তো জানার অধিকার আছে। মানে একটা দল চালানোর যে দায়িত্ব একটা তৃণমূল দলের আছে, সেই দায়িত্বর বোধটা সামনে আসছে, মানে কি করে দল চলেছে। আপনি ভাবুন, এই যে একটা প্রশ্ন উঠছে যে নির্বাচনের সময় 15 লক্ষ টাকা প্রত্যেকটা হচ্ছে কনস্টিটিউয়েন্সিতে পাঠানো হয়েছে, এর জবাবদিহি করতে হবে না? আমাদের গণতন্ত্রের হচ্ছে মূল যে স্তম্ভ, যে সততার ভিত্তিতে হচ্ছে আমাদের নির্বাচন হবে, সেই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন বসে গেছে। এবং সেখানে যে মুকুলবাবু বলছেন, উনি কিন্তু সাধারণ সম্পাদক তৃণমূলের, উনি কি বলছেন, আমি একটা চক্রবর্তী বাবুকে হিসেবটা দিয়ে দিলাম। মানে অডিটরকে উনি আইডেন্টিফাই করতে পারছেন না, দল থেকে বাইরে চলে গেছেন, একটু দূরে সরে গেছেন। যিনি এসছেন উনি বলছেন হিসেব দেওয়ার জন্য 15 লক্ষকে ধরুন। আপনি ভাবুন একটা দলের মধ্যে ধারাবাহিকতার যে দায়িত্ব, এখনো তা বলেননি, বলেছেন আপনাদের কি দরকার, কেন আপনাকে সেটা পার্থবাবু বলেছেন, সুব্রতবাবু বলেছেন হচ্ছে আগের লোককে আপনি, সেটা সিবিআই চিঠি প্রসঙ্গে সেটাই বলছি। মানে তারপরে ধারাবাহিকতা কন্টিনিউয়েশনটা কি আছে? মানে একটা জেনারেল সেক্রেটারি চেঞ্জ হলে দলের দায়িত্ব চলে গেল হিসাব দেওয়ার জন্য, একটা কন্টিনিউটি থাকবে না? আপনি 98-এ জন্ম হয়েছে তৃণমূলে, 98 থেকে এখন অবধি কোনো দায়িত্ব থাকবে না। গোটা বিষয়টাই আবার একেবারে রিওপেন করবে এবং সুতরাং ইনকাম ট্যাক্সও রিওপেন করবে। আর একটা তথ্য দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে কি যে আজকে একটা খবর যেটা পাওয়া গেছে, দুটো কোম্পানিতে, একটা কোম্পানিতে 4 কোটি, সেটা হচ্ছে জগৎজননী কনসালটেন্টস এবং আর একটা ত্রিলোক কনসালটেন্সি সার্ভিস, সেখানে দেখা যাচ্ছে 5 কোটি টাকা। তারা তো আজকে পশ্চিমবঙ্গে এই 5 কোটি টাকা কিসে বলে দিয়েছে তৃণমূল কংগ্রেস? না এটা আমি এখন আমি একজন প্রফেশনাল লোক হিসেবে এই কথাটা বল, কিন্তু এটা ওরা শুধু নজর দেওয়া নয়, নজর দেওয়া নয়, আমি ভালোভাবে জানি যে ত্রিলোক আর এর অ্যাকাউন্টস নিয়ে এবং কাকতালীয় এই ত্রিলোক, এই জগৎজননী এবং ত্রিনেত্র, এই তিনটে কিন্তু একই ব্যাংক অ্যাকাউন্ট, একই ব্রাঞ্চে। এটা সিগনিফিক্যান্ট। আমার সময় একেবারে শেষ, আমি দ্রুত একবার দেখব যে এই পর্বের আমার বক্তারা কে কি বললেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।